ও কখনো যাইনি। আমি একজন অভিনেতা মানুষ, ক্ষুদ্র একজন অভিনেতা বাংলাদেশের। সারা জীবন এটাই করেছি। আমার জীবনের কিছু কথা গল্প আপনাদের বলি, যদি কাজে লাগে। প্রথমত যেটা আমি বলবো সেটা হচ্ছে যে জীবনে কোনো কিছুই খুব সহজভাবে অর্জন করা যায় না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, জীবনে কোনো কিছুই সহজে অর্জন করা যায় না। মানে অনেকের ধারণা যে আসলাম, দেখলাম, জয় করলাম, আসলে জিনিসটাই ভুল। এসে দেখেই জয় করা যায় না। আমার জীবনের কাহিনী যদি বলি তাহলে ফজরের আজান দিয়ে দিবে, এত সময় লাগবে বলতে। আমি একজন শিক্ষকের ছেলে। যখন পাকিস্তান আমলে আমি জন্মগ্রহণ করি, তখন একটা ডিম একজনে খেতে, ওইটা আমাদের জানা ছিল না। আমরা 3-4 ভাই বোন ছিলাম, 4 জনকে একটা ডিম, 4টা ডিম সিদ্ধ করে ভাগ করে খাওয়ানো, 6 জনে খেতে হবে। বাবা মা 4 ভাই, এইভাবে বলা হয়েছে। তো এবং আজকে আমি যতটুকু এসেছি একটা ক্ষুদ্র মানুষ হিসেবে, এটা সবই আমার পরিশ্রম এবং সততা। এমন কোনো ট্যাবলেট নাই, বিশেষ করে শিল্পেও, যে আপনি ট্যাবলেটটা খাবেন, কত করে কিনবেন আর পরের দিন আপনি অভিনেতা, বা পরের দিন ফুটবলার, পরের দিন লিডার, এটা হবেন না, হওয়া সম্ভব না। সারাদিন ভাই একটা কথা বলেছে যে আপনি একজনে প্রশ্ন করেছিল যে কিভাবে হবে। আসলে লেগে থাকতে হবে, কষ্ট করতে হবে, চোখে পড়তে হবে এবং তার সাথে পড়াশোনা করতে হবে। পড়াশোনা শুধু একাডেমিক পড়াশোনা, বাইরের বই পড়তে হবে। হুমায়ুন ফরিদি ভাই ছিলেন, আপনারা ছিলেন, আমাদের জাহাঙ্গীরনগরে ছিল, আমি জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছি। জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট আমার সাবজেক্ট ছিল, আর আমার সাবজেক্ট ছিল ইকোনমিক্স এবং গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। তো ফরিদ ভাইকে আমি জিজ্ঞেস করলাম একদিন যে আপনি যে এত বড় অভিনেতা হয়েছেন কিভাবে? ফরিদ ভাই বললেন যে আমি এত বড় অভিনেতা নিজেকে মনে করি না। যদি সবাই মনে করে যে আমি বাংলাদেশের সবচেয়ে বড় অভিনেতা, সেটা একটাই কারণ হতে পারে, সেটা হলো আমি অন্যের চেয়ে বেশি পড়াশোনা করেছি, বই পড়েছি। এখন আপনি বলবেন যে বইয়ের সাথে অভিনয় কি সম্পর্ক? সব কিছুর সাথে কিন্তু লেখাপড়ার সম্পর্ক, জানাশোনার সম্পর্ক। আপনি লিডার হবেন, লিডার শুধু লিডার বলতে কি, লিডার মানে রাজনৈতিক লিডার আমরা মনে করি। লিডার মানে রাজনৈতিক নেতাকে কিন্তু লিডার বলে ইসলাম, লিডার। কিন্তু নর্মালি আমাকে কেউ, আমার নাটকের লোক কিন্তু আমার এখন অনেক বয়স, তারপরে কেউ আমাকে লিডার বলে। আমরা লিডার বলতে মনে করি যে রাজনৈতিক লিডার, তা না। যে কোনো জায়গায় লিডার হওয়াটা জরুরি। আমার দাদা বলতেন, সত্যি ঘটনা, সেটা হলো যে তুমি যাই করো জীবনে, তুমি যদি কুলিগিরিও করো, কুলিদের লিডার হও, তার মানে এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। তা আমি ওইভাবে লিডার হয়তো বা হয়নি। আমি ঢাকা থিয়েটারে কাজ করছি। আমার 22 কি বলে, আমি 1983 সাল থেকে ঢাকা থিয়েটারে কাজ করি। আমি যখন প্রথম শুরু করি, সারাদিনের ছিলেন না, তখন আপনার একটা উদ্ধৃতি দিলাম তো, যে একজনের প্রশ্ন করলো যে কিভাবে লিডার হবে। এটার কোনো ট্যাবলেট নাই যে খাবেন পরের দিন, কোপ করে গেলে পরের দিন আপনি লিডার। জীবনে কোনো কিছুই সহজ না পাওয়াটা। ভাইয়ের যদি জীবনী দেখেন, দেখবেন যে আস্তে 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 করে এক জায়গায় আসতে হচ্ছে, যেটা উনি নিজে বলেছেন যে লেগে থাকতে হবে, সততার সাথে লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রমী হতে হবে। ফাঁকি দিলে নিজে ফাঁকিতে পড়তে হবে। এই যে আমার অনেক শ্রদ্ধেয় জুয়েলার ভাই আছেন, আমি অনেক তার সাথে আগে পরিচয় ছিল অল্প, বিস্তার ফরিদি ভাইয়ের মাধ্যমে বা এই কারণে। তো আমি আপনাদের সাথে কথা বলছি, যেটা বলছিলাম, কারণ আমার কাছে অনেকে আসে যে আমি অভিনয় করবো, আমার খুব শখ অভিনয় করা। তো আমি বললাম যে আমার তো শখ চাঁদে যাওয়া,
তো অভিনয় করবেন, আপনি অভিনয় কি শিখেছেন? মানে আমার আমার কনফিডেন্স আছে, ভীষণ কনফিডেন্ট আমি পারবো, আমার ছোটবেলা থেকে শখ। তারপরে আমার তো শখ চাঁদে যাওয়া, তো চাঁদে যাওয়ার জন্য অ্যাপ্লাইড ফিজিক্স বা ফিজিক্স করতে হবে, আণবিক শক্তি গবেষণা যোগ দিতে হবে, তারপরে নাসায় চান্স পাইতে হবে, তারপরে লাইনে দাঁড়াইতে হবে যে আমি চাঁদে যাবো, 200 জনের লাইনে, তারপরে যদি সুযোগ পাই তাহলে আমি চাঁদে যাবো। তা আমার শখ তো অনেক কিছু, শখটা পূরণ করার জন্য যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে সঠিক পথে যাওয়া। আপনি লিডার হবেন, আপনি যে সঠিক পথে যেতে হবে। আপনি চোরের পিছিয়ে ঘুরলে আপনি ভালো লিডার হতে পারবেন, তাহলে আপনার চুরি শিখবেন। এখন আমাকে ধরেন, আমি বললাম যে আপনি এই কাগজটা নিয়ে সঠিক পথে আবার হাঁটাতে হবে। আপনি এই কাগজটি নিয়ে, বইটি নিয়ে আপনি গুলিস্তানের রুম জায়গায় আপনি ওকে দিয়ে আসেন, হেঁটে যাবেন। সে হাঁটা শুরু করলে গুলিস্তানের দিকে, সে হাঁটা শুরু করলে এদিকে, সে কি যেতে পারবে? সম্ভব? সম্ভব না, কারণ সে সঠিক পথে ওঠে। তো লিডার হতে হলেও আমার মনে হয় যে সঠিক পথে, সঠিকভাবে এবং সাথে শিক্ষাটা লাগবে, অনেক জরুরি। পড়াশোনাটা অনেক জরুরি, শুধু একাডেমিক না। আমি জাহিনগরে করেছি, করলাম জিওগ্রাফিতে, জিওগ্রাফি এনভায়রনমেন্টে মাস্টার্স করেছি। ফরিদপুরের 5ম ব্যাচে, আমি 8ম ব্যাচে। হুমায়ুন ফরিদের থেকে অনেক কিছু শিখেছি। মানবিক মানুষ হতে পারে একটা জিনিস, সেটা আমি একটা উদাহরণ দেখেন, হুমায়ুন আহমেদের সাথে আমি 20 বছর কাজ করেছি। সেখানে একদিনের কথা বলি, হুমায়ুন তখন কর্কট রোগে আক্রান্ত। তো তিনি 15 দিনের কেমো নিয়ে বাংলাদেশে জোর করে ডাক্তারদের বলেছেন যে আমি মার সাথে দেখা করবো আর নুহাসপুর নিতে যাবো, আমাকে ছাড়তে হবে। আমেরিকার ডাক্তার ছাড়তে চাচ্ছিলেন না, তাও জোর করে তিনি আসলেন। তো আসার পরে একদিন পরে তিনি নুহাসপুরিতে গেছেন, তা আমাকে ডাকা হলো যে যেন আসে। আমি গেলাম। পরের দিন সকালবেলা যাওয়ার পরে তো আমি খুবই মানে টেনশনে ছিলাম যে হুমায়ুন ভাইকে আমি কিভাবে দেখবো, কিভাবে মানে ওই অসুস্থ শুয়ে আছে একটা লোককে দেখবো কিনা, মানে খুব খারাপ লাগছিল। তো যাই গিয়ে দেখি যে না, তো সে একদম নর্মাল একটা মানুষ, সে আম খাচ্ছে, সবার সাথে গল্প করছে। আমি গিয়ে ভালো আসছে, বসো আমার পাশে বসো। তা আমি বসলাম, আমার খুব ভালো লাগলো, সে অনেক মজা মজা করলো। তারপর বিকেলবেলা হঠাৎ সে লিচু গাছের নিচে গেল, লিচু গাছের নিচে গিয়ে একটা চেয়ার নিয়ে সে বসে আছেন হুমায়ুন ভাই। তো আমি পাশে গিয়ে দাঁড়ালাম, বলছে বসো, পাশে একটা চেয়ার ছিল, বসলাম। এমন সময় ডাক দিল মোশাররফ, মোশাররফ ওনার কাজ করে দেয় ব্যক্তিগত। তো মোশাররফ আসলো, স্যার বলে যে এখানে যত শিশু আছে গ্রামে সবাইকে না, যত পারো সবাইকে না। তো আমি বুঝলাম না কেন। মোশাররফ বলে স্যার কেন? কেন তোমার দরকার আছে, তুমি যাও ডেকে নিয়ে আসো। পরে কিছুক্ষণ পর দেখি 10-12 জন 8-9 বছরের ছেলে মেয়েকে নিয়ে আসছে ওই মোশাররফ। আনার পরে হুমায়ুন স্যার ছিলেন, আমি অবশ্য ভাই বলছি, কারণ হুমায়ুন ছোট ভাই আবার আমার স্কুলের ফ্রেন্ড আহসান হয়, সেই কারণে ভাই বলছে। তারপরে ডাকলেন, সবাই আসলো। আসার পরে সবাইকে বলে তোমরা কে কে গাছে উঠতে পারো, গ্রামের ছেলেকে সবাই বলে আমি পারি। তারপরে বলে যে তোমরা এই লিচু গাছে উঠো, পাকা লিচু। ছেলেরা ভয় পাচ্ছে, মনে করছে যে এটা কি বেয়াদবি হবে, বলে যাও উঠো। ওরা এটা বিশ্বাস করতে পারছে না, পাকা লিচু ভরা, গ্রামের ছেলেদের খাওয়া বেশি। তারপর যাও উঠো, সবাই যত লিচু খেতে পারো, যত নিতে পারো নিয়ে যাও পুরো গাছ থেকে। সবাই উঠে পরিচয় করে খাচ্ছে, আর মানে পকেটে ভরছে, এই করছে সে করছে। আমাকে হুমায়ুন আস্তে করে বললেন, দেখো এর চেয়ে সুন্দর দৃশ্য কি পৃথিবীতে আছে? এই যে বাচ্চারা, গরিব বাচ্চা হয়তো কোনোদিন কিনেও খেতে পারবে না, ওরা যে এই যে মজা করছে, এই দৃশ্য কি সচরাচর দেখা যায়? আমি কিছু বললাম না, আমি চুপ করে থাকলাম। তারপর বললেন, একটা সবুজ বাসে 400 বছর, একটা কচ্ছ বাসে 500 বছর, কেন মানুষ 60 বছর 70 বছরে মারা যায়? একটা মানুষ তো অনেক অবদান রাখতে পারে, তারা কেন 400-500 বছর আছে? বললেন
আমি থাকবো না, বই মেলা হবে, আমি থাকবো না, বই মেলা ছোট ছোট বাচ্চাদের নিয়ে মা বাবা আসবে, হুমায়ুন আহমেদ নেই, হুমায়ুনের স্থলে প্রচুর বই নেই, এটা কি ফারুক ভাবা যায়? এই ছিলেন হুমায়ুন আহমেদ। আর আমরা কি করি, সাধারণ আমরা যারা, আমার বড়ের কাছে যদি একটা ঢিল মারে, এই এই সাধারণ তাই না? তার মানে বড় মানুষ হতে হলে বড় মন থাকতে হয়, লেখাপড়া থাকতে হয়, লিডারশিপের জন্য একই জিনিস, রিড পড়ো। আমাকে আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, যে একটা মানুষকে, একটা ছোট শিশুকে যদি একটা ঘরে বন্দি করে রাখা হয় এবং তাকে যদি শুধু বই আর খাবার দেওয়া হয় এবং তারপর সে বড় হওয়ার পর যদি তাকে বের করা হয়, হ্যাঁ, তাহলে কি হবে? তাকে যদি বলা হয় যে পৃথিবীটা বলে যে পৃথিবী হলো একটা লাইট, মানে ওইগুলোর ভিতরে যা আছে দেখবে, এটাই বলবে। আর একটা ধরেন বড় একটা মানুষকে যদি বই দিয়ে বসানো হয়, সে যদি পড়ে এবং 5 বছর পর তাকে ছেড়ে দেওয়া হয়, দেখবে যে তার চিন্তা চেতনাই আলাদা হয়ে গেছে, আর কিছু লাগবে না, শুধু পড়াশোনা। আমি যখন জাহাঙ্গীরনগরে পড়তাম, তখন যখন লাইব্রেরিতে যেতাম, দেখতাম অনেক বইদের ফরিদ ভাই লাগানো লাইন সই করা, হুমায়ুন ফরিদ। আমি ফরিদ ভাইয়ের যে কথা বললাম যে কেন আপনি এত বড় ভেবে থাকেন, কি কারণে? বলে যে আমি, আমার চিন্তা হয়তো অনেকে, তুই অনেক বেশি চেষ্টা করিস, পরিশ্রম করিস, ওয়ার্কশপ করিস, কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি বইটা বেশি করি এবং পড়ার জন্য পড়ি, মানে না পড়ার জন্য না। আমি পদ্মানদীর মাঝে পড়েছি, আমি অমুক করেছি, তমুক করেছি, আমি এটা না, পড়ার জন্য পড়া, সেটা পড়ো আমি মনে হয় বেশি করেছি, আমি আত্মস্থ করার চেষ্টা করেছি, সেই জন্য হয়তো আমি কিন্তু অনেক টাইমলি আসিস, টাইমলি কাজ করিস, সবই করিস, কিন্তু পড়া আমার যে অনেক কম, হয়তো বা এই জন্য আমি পড়েছি। এই জন্য পড়াটা দরকার। আর লিডারশিপের ব্যাপারগুলিতে অনেক আছেন, আরও বলবেন। গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করে আমি কিন্তু কোনো নেশা নেই আমার, অভিনয় ছাড়া আসলে কোনো নেশা নেই আমার। আমি ঢাকা থিয়েটারে জয়েন করি 1983 সালে। আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হয়েছি 79-এ, কিন্তু আমি কোনো নেশা করি না নর্মালি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাকে ডায়লগটা দিতে বলা হয়েছিল। এখন রাস্তা করে যে অনেকেই মনে করে যে আমি বোধহয় গাঁজা খাই, এটা খুব দুঃখের ব্যাপার যে এটা আমি মরলে হয়তো বলবে নেশাখোর মারা গেছে, এটা গাঁজাখোর মারা গেছে, মানে আমার মাঝে মাঝে খারাপ লাগে। আচ্ছা, ডায়লগ হচ্ছে কি বলবো, আপনার আপনি পরহেজগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কপালে দাগ পড়ে গেছে, আপনি তো সেন্সে নেই, ভেস্তে যাবেন, দেখতে যায়। স্ত্রী সন্তান না থাকাতে একটা সুবিধা, ইচ্ছা হলে চলে গেলাম, পুত্র হলো গলার কাটা, স্ত্রী পায়ের শিকল। কে বলেছে? আমি বলেছি। আমি এবার টুকটাক কবিতা লিখি। জীবনটা হইল, বলো জীবন কি? জীবনটা হইল একটা দুঃখের কুয়া, যার জীবনে দুঃখ যত বেশি, তার কুয়ার গভীরতাও তত বেশি। আমি শেষ করি, আমার একটু ডাবিং আছে, ভাই যদি অনুমতি দেয় আমি চলে যাই। তোমার হাতে ইচ্ছে করে খাওয়ার পুরুলিয়ার পুরনো কই ভাজা, খাওয়ার মতন মুন্সি বাড়ির দাওয়ায় দেখবো বসে তোমার ঘষা মাজা। বলবি নাকি এসেছে কোন গাওয়ার? ভাঙলে পিঠে কালো চুলের ঢেউ, আমার মতো বলে না আর কেউ, তবু তো হাত নাড়িয়ে দিয়ে হাওয়ায় দেখিয়ে দিলে শহরে পথ যাওয়ার। থ্যাংক ইউ।
একটু সময় আপনি দিবেন আমাদের আজকের যে ডাক্তার সালাউদ্দিন ফাউন্ডেশনের ফাউন্ডার। 15 সালে একবার 3বার জেলে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং 3বারে 3টা ঘটনা আলাদা আলাদা বই নামে আছে। আমার জেলে, আমার ঘর, জেল জীবনের কথা, আলাদা জেলখানা। আবার 3টা বই একসাথে এখানে জেলখানা ভিতরে পাই, মানে জেল সমগ্র নাম দিয়ে এই নামে 3টা জেলের ঘটনা এখানে সন্নিবেশিত আছে। আমার নিজের লেখা জেলখানা থাকা অবস্থায় লিখেছে। আমি ফারুক ভাইকে এই বইটি দিয়ে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি তো মজা করে কথা বলেন এবং আপনার চেহারার মধ্যে এমন একটা আভিজাত্য ভাব গাম্ভীর্য আছে, কেউ আপনি যদি বলেন চলে দাঁত ফেলাই দেবো, দাঁত দিয়ে একটা এমন খুলে পড়ে যেতে পারে, এরকম মনে হয়। আপনার এই ভালো অভিনয় শিখা, অভিনেতার পিছনে আমাদের প্রিয় ব্যক্তিত্ব হুমায়ুন আহমেদের অবদান কতটুকু বলে আপনি মনে করেন? কারণ আমরা অনেক নাটকে আপনাকে আমরা বিভিন্ন চরিত্রে দেখেছি। আমরা এইভাবে সবাই আপনাকে যে পরিচিতি পেয়েছে, আমিও মনে করি হুমায়ুন আমাদের বিশাল অবদান। আপনি এটা কিভাবে স্বীকৃতি দিচ্ছেন, কিভাবে ফিল করেন? জি, সেটা হচ্ছে যে আমি যখন হুমায়ুন ভাইয়ের কাছে যাই অভিনয়, তার আগে আমি 10 বছর থিয়েটার করেছি। ওই পরিশ্রম, ওই সাধনা। তার আগে জাহাঙ্গীরনগরে যখন ছিলাম তখন সৈয়দ জামিল আহমেদের একটা ওয়ার্কশপ করেছিলাম, আমার শুরু তখন থিয়েটার করার। তারপরে আমি জাহাঙ্গীরনগর থিয়েটারও আমার প্রতিষ্ঠা করা। আমি 2 দিন আগে একটা নাটকও করে গেছি ঢাকা থিয়েটারের। আমি নিজে নির্দেশনা দিয়েছি, আমার পরিচালনা একটা নাটক যে এখানে করেছি। আপনারা যদি চান কোনো জায়গায় বলতে পারেন আমাকে, আমার নাটকটা হলো রং মহাল। আর এটা ওই যে বললাম যে আস্তে 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 শিখেছি, 10 বছর শিখেছি। তো হুমায়ুন ভাইয়ের সাথে আমার পরিচয় ছিল 73 সাল থেকে। আমি মোহাম্মদপুরে থাকতাম, হুমায়ুন ভাই মোহাম্মদপুরে থাকতেন। আর আহসান হক ছিল আমার বন্ধু, স্কুলের বন্ধু। তা আমি একদিন যখন শুনলাম যে নন্দিত নরকে এত নাম করেছেন, তখন থেকে একটু টুকটাক বই পড়ি। তো তখন আমি বললাম যে আমাকে একটু হুমায়ুন ভাইয়ের সাথে দেখা করাতেন। দেখা করাইলেন আমাকে। কিন্তু তারপরে তুমি দেশের বাইরে গেলেন, পরবর্তী দিনে আসলেন। হঠাৎ টেলিভিশন থেকে আমাকে একদিন বলা হলো যে একটা নাটক হবে। এই হুমায়ুন ভাইয়ের সাথে আমি আমার পথ চলা পরবর্তীতে 10 বছর পর। এবং তার কাছে থেকে আমি বলবো যে তিনি ছিলেন আমার কাছে বটবৃক্ষ। হঠাৎ ঝড়ে বট গাছটা চলে গেছেন, ভেঙে গেছে। আমি এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এখন নিজের চেষ্টায় সাঁতার কাটছি। আপনি প্রশ্নের অ্যান্সার পেয়েছেন নাকি না? আপনাকে ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদের মাঝে আসতে। আপনার Assalamualaikum, welcome to Sharmi 60. I'm Sharmi Sultanatoldi here. Learn today, lead tomorrow. Dr. Salahuddin Foundation. If we go to describe this foundation, we will find 6 characteristics. Those characteristics or points are July Revolution, education, student welfare, cleanliness, greenery, unity, and human focus. Thanks to Dr. Dewan Mohammad Salahuddin sir. Here, thanks is little, I think. Big love and respect and dua for him.